Hi friends, welcome to my channel. ডিএ আন্দোলন বা ডিএ মুভমেন্ট হয়তো আপনারা অনেকে জানেন না, শুধু একটু আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। আপনারা অনেকে যারা আমার ভিউয়ার্স আছেন, যারা আমার সিনিয়র টিচার, বয়োজ্যেষ্ঠ, তেনারা শুধু দেখছেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, ডেট পে ডেট। কিন্তু এর আগে যে হাইকোর্টে কত এটা নিয়ে জলঘোলা হয়েছে, ট্রাইব্যুনালে কী জলঘোলা হয়েছে, সেটা হয়তো আপনারা অনেকে জানেন না, বা জানলেও এর পিছনে কি সুদূর প্ল্যান ছিল সেটা হয়তো আপনারা জানেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একেবারে মাটি কামড়ে পড়ে গেছে। তারপরে যুক্ত হয় ইউনিটি ফোরাম, কর্মচারী পরিষদ এবং রিসেন্টলি ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশান দিয়ে সংগ্রাম যৌথ মঞ্চ। এই যে ডিএ মামলাটাকে বারবার আটকে দেওয়ার জন্য অনেকগুলো অস্ত্র প্রয়োগ করা হয়েছে, কিন্তু এত অস্ত্র প্রয়োগ করার পরেও কিন্তু আমরা প্রায় জয়ের দিকে আস্তে আস্তে করে সেই থমাস আলভা এডিসনের বাল্ব আবিষ্কারের মতো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কীরকম না, আমরা দেখলাম যখন ট্রাইব্যুনাল রায় দিল, ট্রাইব্যুনালের রায় স্টেট গভর্নমেন্টে পছন্দ হলো না। ট্রাইব্যুনাল আবার কী রায় দিবে ভাই? স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সে আমাদের কথা বলবে? হ্যাঁ, মানি না। চলে গেল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পুরো মামলা শুনল এবং তাতে পরিষ্কারভাবে তারা বললেন যে ট্রাইব্যুনাল যা রায় দিয়েছে একই রকমভাবে, অর্থাৎ একবার সম্পূর্ণ অ্যাকুরেট অ্যান্ড পারফেক্ট। যদিও একবার আমরা ট্রাইব্যুনাল হেরে গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আমরা কিন্তু জিতে আসছি। যখন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিল, সেই রায়টাকেও কিন্তু পছন্দ হলো না, চলে গেল ডিভিশনাল বেঞ্চে। ডিভিশনাল বেঞ্চ পুরো মামলা শুনলো, সেখানেও আবার শুনানি হলো। কোনো দিন সরকারি আইনজীবী নেই, কোন দিন পিপি নেই, ইচ্ছা করে মামলাটাকে নানা রকমভাবে পিছিয়ে নানা রকম অস্ত্র প্রয়োগ করা হলো। এবং আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্ট কী রায় দিল না, ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল রাইট। অর্থাৎ কলকাতা হাইকোর্ট আমাদের শুধু ফান্ডামেন্টাল এই ওয়ার্ডটা বাদ দিয়ে আর পুরোপুরি আমাদের যে অধিকার, সেই অধিকারটা কিন্তু ডিভিশনাল বেঞ্চ আমাদেরকে এই অধিকার দিল। ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল রাইট। এর রায়ও পছন্দ হলো না সরকার আবার কলকাতা হাইকোর্টে করলো রিভিউ পিটিশন। অর্থাৎ সংবিধানের যেখানে যেখানে আইনের মার প্যাঁচ আছে, যে পয়েন্টে পুঁজ আছে, ফাঁক ফোকর ফিন্দি ফোকর আছে, সে সমস্ত ফোন দিকে কাজে লাগিয়ে করে যাও, ঝুলিয়ে রাখো। একটু ভাবুন তো, একটু ঠান্ডা মাথায় আমরা ভাবি আসুন। এই যে সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে বা ট্রাইব্যুনাল যখন যত কিছু মামলা চলছিল, এর টাকা সিনিয়র অ্যাডভোকেট কোনো না কোনো নিয়েছে। সেই সিনিয়র অ্যাডভোকেট টাকাটা কোত্থেকে পেয়েছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্রেজারি থেকে পেয়েছে। সেই টাকাটা তো মঙ্গল গ্রহ থেকে আসে না। সেই টাকাটা কোত্থেকে আসে? আমাদের মতো শিক্ষক যারা কিনা আমরা একটা জিনিস কিনলে 12.5% ভ্যাট, 12.5% ভ্যাট, মাফ করবে, 12.5% জিএসটি, কোনোটায় 9% জিএসটি, কোনোটায় 5% জিএসটি, তার একটা সিজিএসটি সেন্ট্রাল পায়, একটা এসজিএসটি স্টেট পায়। যখন আমরা ট্যাক্স পে করি, সেই ট্যাক্স পের সময় আমরা যে এডুকেশান সেস দিই, তার কিছুটা অংশ স্টেট গভর্নমেন্ট পায়, নিশ্চয়ই আপনারা জানেন। এরকম হাজারো ট্যাক্স বা তার কর, সেই করের টাকা থেকে আমাদের যে কর, আমাদের টাকা নিয়ে আমাদের বিরুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়ে দিয়েছে। কতটা নির্মম, কতটা নৃশংস, কতটা কী বলবো, কুৎসিত, কদাকার, বিভৎস মানসিকতা না হলে এরকম মানসিকতা দাঁড়ায়। আমাদের করের টাকা নিয়ে আমাদের সিল, আমাদের নোড়া, আমাদেরই ভাঙে দাঁতের গোড়া,
আমাদের টাকা নিয়ে আমাদেরই বিরুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করে দিয়েছে এবং বারবার আমরা শুধুমাত্র অধিকার পাওয়ার জন্য লড়াই করছি। তারপরে রিভিউ পিটিশনে জয়লাভ করলাম। তারপরে এটাকে পাঠিয়ে দেওয়া হলো 28শে নভেম্বর 2022 থেকে সুপ্রিম কোর্টে। সেখানে বারবার নানা রকম জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ, জাস্টিস হৃষিকেশ রায়ের বেঞ্চ, জাস্টিস দীপঙ্কর দত্ত সাহেবের বেঞ্চ, এইভাবে 6-6-12-14টা ডেট আমাদের একবারে শেষ করে দেওয়া হলো। কখনো মামলাটাকে এমন জায়গায় রাখা হলো যেদিন মামলাটা থাকবে, ওই যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, আপনার সামনে থাকবে মাংসের বাটি, কিন্তু মাংস আপনি খেতে পারবেন না। অর্থাৎ মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছে, রেজিস্টার্ড হয়েছে, কিন্তু ভাই শুনানি তো হবে না, সময়ের অভাব। কখনো আবার এক্সটেন্সিভ হিয়ারিং নামক একটা প্রহসন এই সূত্র প্রয়োগ করেছে অভিষেক মনু সিংভিজি, যিনি বারবার যখন মামলার শুনানি হবেই, স্যার আমাদের অনেক কথা বলার আছে, আমরা অনেক কথা বলবো, আমাদের অমুক বলা আছে, তুমুক বলা আছে, এটা অনেক বড় একটা মামলা, এর সঙ্গে এই যুক্ত আছে, সেই যুক্ত আছে, এটাকে আমাদের এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন। তিনি ভালো করেই জানেন যে এক্সটেন্সিভ হিয়ারিং মানে আইনের ভাষায় মিনিমাম 15 মিনিট, 15 মিনিটের কম এক্সটেন্সিভ হিয়ারিং হয় না। আর সুপ্রিম কোর্টের কাছে 15 মিনিট মানে বিশাল ব্যাপার। তাই এই এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্নে বারবার মামলা পিছিয়ে গেল। এরপর তিনি প্রয়োগ করলেন, অর্থাৎ এবার তেনার অভিষেক মনু সিংভিজি কাজ শেষ। এইবার উঠেলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল। তিনি আবার নানা রকম আইনি প্যাচ খেলতে আরম্ভ করলেন। রিজয়েন্ডার নোট, ভাই আমি রিজয়েন্ডার নোট দেবো, এই করে তিনি দেবেন বলে, না 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 আমার সময় নেই, আজকে মামলা অলরেডি সুপ্রিম কোর্টে উঠেছে, টপ অফ দি বোর্ড লিস্ট একেবারে ফার্স্ট লিস্টিং হয়েছে, কিন্তু তিনি না না আমি তো এখন ব্যস্ত আছি কনস্টিটিউশনাল বেঞ্চে, সাংবিধানিক বেঞ্চে আছি। তিনি জানেন সাংবিধানিক বেঞ্চ নর্মাল বেঞ্চের থেকে বড়, আইনের ফাঁক ফিন্দি তিনি সেটা ভালো করেই বোঝেন। এরপরে এলো কেন্দ্রীয় হারে ডিএ আর এআইসিপিআই হারে ডিএ, এটাকে গুলিয়ে ফেলা। আমরা কিন্তু কখনোই বলিনি কেন্দ্রীয় হারে ডিএ, একবারের জন্য আমরা সে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ, হাইকোর্টের রিভিউ বেঞ্চ, সুপ্রিম কোর্টে আমরা কোনোভাবেই কিন্তু বলিনি কেন্দ্রীয় হারে ডিএ। আমরা প্রতিবারেই বলছি যে এআইসিপিআই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ভারতবর্ষে যে মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতি হচ্ছে, উঠাপড়া হচ্ছে, ভাই 10 টাকা যদি মূল্যবৃদ্ধি হয়, আমরা সে বাজার থেকে কিনি, সে বাজারেও আমাদের, তাই আমাদেরকেও কিন্তু এটাকে ভাবা উচিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই অনুযায়ী দিতে হবে। উনি কী করলেন, কেন্দ্রীয় হারে ডিএ আর এআইসিপিআইকে মিশিয়ে 12টা রাজ্যকে এর সঙ্গে যুক্ত করে দিলেন। এরকম নানা রকমভাবে অস্ত্র প্রয়োগ করা হলো। এইবার শেষ অস্ত্র প্রয়োগ করতে যাচ্ছে, যেখানে রিটিন নোট অফ সাবমিশন দেওয়ার কথা বলা হচ্ছে 7+7 14 দিনের মধ্যে, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে। সেখানে কিছু সময় চাওয়া হবে যে স্যার 2 সপ্তাহ আমাদের কম হয়ে যাচ্ছে, দয়া করে আমাদের কিছুটা সময় দিন। কিংবা ওই রিটিন নোট অফ সাবমিশন স্টেট গভর্নমেন্ট দিতে অনেক দেরি করবে, যেহেতু স্টেট গভর্নমেন্টকে বলা হচ্ছে যে ভাই তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা এটাকে রিটিন নোট অফ সাবমিশন দাখিল করো, কিন্তু ইচ্ছা করে এটাকে সময় চাওয়া হবে যে স্যার আমাদের কিছু সময় দেন। অর্থাৎ সেই টাইম অ্যান্ড ল্যাচেস, এবার শেষ অস্ত্র হচ্ছে টাইম অ্যান্ড ল্যাচেস থিওরি হলো। এবার এটা বলো যে 7 দিন, 10 দিন, 15 দিন, এরপরে এই নিশ্চয়ই মামলার ফল প্রকাশিত হবে, ফাইনাল রায় বেরোবে, তাতে আমরা একেবারেই নিশ্চিত 99% রায় আমাদের পক্ষে যাবেই। 100% বলবো না, কারণ এই আগের ভিডিওতে আমি বলেছি 100% বলা মানে সুপ্রিম কোর্টকে, তার মানে আমরা একবারে রায় ঘোষণা করে দিলাম। কিন্তু 99% আমরা বলতে পারি যে আমরা রায় আমাদের পক্ষে যাবেই। তারপরে আবার নিয়ে আসা হবে রিভিউ পিটিশন, এটাকে আবার ফাঁক ফন্দির মধ্যে ফেলে দিয়ে প্ল্যানিংটা হচ্ছে, যেটাই বারবার বলেছি, 2026 বিধানসভার ঠিক এই ভোটের এমবার্গো জারির আগে পর্যন্ত টেনে নিয়ে যাওয়া।
ভাই 2026 বিধানসভায় কে আসবে ক্ষমতায় সে এটা বুঝবে। দ্যাটস নট আওয়ার লুক আউট। এরকম অস্ত্র, কিন্তু তারপরেও আমি বলছি এতগুলো অস্ত্র প্রয়োগ করার পরেও ডিএ জয় আমাদের নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।